এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ এন্ড নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে কুমিল্লাতে। বন্দি পাঠশালার সকল ভাইয়েরা আসবে আজকে, ইনশাল্লাহ তাদের সাথে খুব মজা হবে, তাদের সাথে ছবি তুলবো, সব কিছু করবো। সো আজকে ব্লগটি খুব ইন্টারেস্টিং, কারণ এই আর ভাইয়া, কাব্য ভাইয়া সবাই আজকে কুমিল্লাতে আসতেছে। সো আজকে আমরা মূলত সেইখানেই যাচ্ছি। সো ব্লগটি সবাই দেখতে থাকুন, আর এই মাঝে তারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন, কারণ কুমিল্লাতে বন্দি পাঠশালা আসতেছে। সো চলুন ব্লগ এড করা যাক। সো আমরা এখন চলে এসেছি কুমিল্লা বীরচন্দ্র গণপাঠাগারে, অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি যে বন্দি পাঠশালা ভাইয়াদের জন্য অনেক সুন্দর একটি আয়োজন করা হয়েছে। আই হোপ এখন বাজে 9:30 উপরে, একটু পরে ভাইয়েরা চলে আসবে, খুব এক্সাইটেড, মানে কী করে বুঝাবো। সো ভাইয়াদের জন্য অপেক্ষা করতেছি, অ্যান্ড অপেক্ষা করার সাথে সাথে চলুন কিছু সিনেমেটিক শট দেখে আসি। তো গাইস, আমরা এখন বর্তমানে আছি যে অডিটোরিয়ামের মেইন স্টেজে, আর কিছুক্ষণ পরেই ভাইয়েরা এখানে চলে আসবে। সো ভাইয়েরা আসলে আমরা আমাদের প্রোগ্রামটা শুরু করবো। যে প্রচুর পরিমাণ স্টুডেন্ট আসছে, যা থেকে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। তো ভাইয়েরা এখন চলে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, এখানে দেরি না করে আমরা অগ্রসর মানুষের অঞ্চল প্রাচীন ঐতিহ্যের সাথে এখানে যুক্ত হয়েছে সৌন্দর্য রাশি নানান বিবেচনা এক সমৃদ্ধ এই অঞ্চলে। আসসালামু আলাইকুম। কুমিল্লার পূর্বারে সভ্যতার লীলাভূমি। 1400 বছর আগে এখানে গড়ে ওঠে বেশ কয়েকটি আবাসিক বিদ্যাপীঠ। আসসালামু আলাইকুম। বছর আগে পৃথিবীর অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য এখন মূলত প্রোগ্রাম শুরু হবে, আর কিছুক্ষণের মধ্যে বাইরে সবাই চলে আসছে। পশ্চিমে টাঙ্গাইলের কল্যাণ গ্রামের সন্তান। রোববারে আগেও কুমিল্লা শিক্ষা অঞ্চল নামে বিবেচিত ইঞ্জিনিয়ারিং এবং বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে অনুমোদন প্রদান করে। এই ধারাবাহিকতায় 2018 সালের 11 মার্চ এই বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে অনুমোদন লাভ করে। আর শিক্ষার মনোরম পরিবেশ প্রতিদিন মুখর হয়ে ওঠে পাহাড় বেষ্টিত এই শিক্ষাঙ্গন। 21 শিক্ষা অভিযাত্রায় এক অনন্য প্রতিষ্ঠান সিসিএম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি। এই বোর্ডে রয়েছেন শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গ। জয়েন্ট স্টক কোম্পানি
ক্ষমা করে দেখবেন। এবং আমরা চেষ্টা করছি যে সঠিক সময় আসার জন্য আসতে পারিনি, তবে আমরা চেষ্টা করছি তোমাদের একটা ভালো একটা সেশন উপহার দেওয়ার জন্য। আর অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে শেষ পর্যন্ত। আর তোমরাই কিন্তু প্রথম যারা আমাদের অফলাইনে একদম প্রথম একটা সেশন, তো আশা করি তোমরা এটা নিয়ে অবশ্যই সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি এবং আমি ক্ষমা চাচ্ছি। আসলে আমাদের মূল প্রোগ্রামটা 10টার দিকে শুরু করতে চেয়েছিলাম। বুঝতেই পারছো ঢাকা থেকে 110 কিলোমিটার দূরে এসেছি আমরা। সো আমি আবারও ক্ষমা চাচ্ছি সবার কাছে। আশা করি তোমরা কেউ আমাদের উপর রাগ করবা না। So, খুব দ্রুত 1-2 মিনিটের মধ্যে আমরা আমাদের মূল প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। একটু রিকোয়েস্ট করব সবাই যে আসনে বসেছিলেন একটু বসার জন্য, কেউ দাঁড়িয়ে থেকো না। আমরা আমাদের এক্ষুনি আমাদের প্রোগ্রামটা শুরু করবো। আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছেন? তো আমি এখন খুবই আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি তোমাদের এত রেসপন্স দেখে। থ্যাংক ইউ সো মাচ এন্ড এক্সট্রিমলি সরি ফর দিস লেট। আর আমরা আমাদের প্রোগ্রামটি 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শুরু করব। আমরা বুঝিনি যে এই অডিটোরিয়াম ফিল আপ হয়ে একদম সব ভরে যাবা। নো প্রবলেম, আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল প্রোগ্রাম শুরু করে দেব। সো একটু ধৈর্য সহকারে বসতে হবে। আর থ্যাংক ইউ সো মাচ। এটা কোন জেলা? কুমিল্লা। বন্দিপাশালার প্রথম সেশন কোন জেলায় হচ্ছে? কুমিল্লা। সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা হচ্ছে এতজন আসছো, অনেক দূর থেকে আসছো, অনেকে আবার কুমিল্লার বাইরে থেকেও আসছো। তো আমাদের প্রতি তোমাদের এই ভালোবাসার প্রতিদান আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। আর আমরা কথা না বলে আমাদের সেশনটা শুরু করে দিই। সবাই রেডি তো? ওকে। হ্যালো বিপন, হ্যালো। বিপিআরনি আমাকে চেনেন? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমরা একটা স্লোগান দিব। স্লোগানটা কি? আমি বলবো উই আর, আপনারা বলবেন বিপি আর্মি। ক্লিয়ার? উই আর, উই আর, উই আর। গুড। সো বিপি আর্মি আজকে আমরা পুরো সময়টা ভাইদের সাথে একটা খুব ভালো একটা সময় কাটাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে আমরা কথাবার্তা শুরু করছি ইনশাআল্লাহ। ওকে? প্রথমে আমরা যারা দেখছি যে আমরা একটু বসে পড়বো। পিছনে অনেক লোক দেখছি যে দাঁড়িয়ে আছেন। আর আমাদের যে বোনরা আছেন, ছেলেরা কষ্ট করে একটু উঠে দাঁড়ায় আমরা একটু বসার সুযোগ করে দেই। ঠিক আছে? আমি জানি আপনাদের সমস্যা হচ্ছে জায়গার প্রবলেম, বাট আসলে আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল আপনাদের সংখ্যাটা, তাই না? অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যে আপনারা এত পরিমাণ ভালোবাসেন আমাদেরকে। এটা দেখে আমরা আবেগে আপ্লুত। সো হ্যালো। সো প্রথমে যে করবেন, আপনারা পিছনে যারা রয়েছেন একটু সিটগুলো কভার করে দিন। ঠিক আছে? একটু জায়গা করে দিয়ে সবাই একটু বসে পড়বো। সো প্রথমেই আমরা আমাদের যে আজকের অনুষ্ঠান রয়েছে, এই অনুষ্ঠানটা শুরু করছি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দিয়ে। আমাদের মধ্যে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে। সো মেশকাত ভাই আমাদের মধ্যে কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. اللهم الشمس والقمر بإجبار والنجم والشجر يسجدان. صدق الله العظيم. কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে পুরো বন্দিপাশালা টিমকে তোমাদের জেলাতে দেখে? তোমরা কিন্তু আমাদের এই 1 লাখ মেম্বারের অন্যতম একটা সদস্য। তোমাদের ভোটেই তোমাদেরকে জিতিয়েছো যে আমাদের বন্দিপাশালা টিম তোমাদের কাছে আসবে। তো এই বন্দিপাশালার
বন্দি পাঠশালা যাত্রাটা কিন্তু আমাদের অনেক আগে থেকে শুরু হয়েছে, বিশেষ করে আমাদের লকডাউন যখন থেকে শুরু হয়, একদম আমাদের করোনাকালীন পরিস্থিতি তখন থেকে শুরু হয়। তো এই বন্দি পাঠশালা হিস্ট্রিটার নামে হিস্ট্রি আছে, বা আমাদের যে টোটাল ইনফরমেটেড একটা ইতিহাস আছে। তো তোমরা অনেকেই হয়তো আমাদের একদম শুরুকালীন সদস্য আছো, আবার অনেকে এরকম আছো যে আচ্ছা, তো বন্দি পাঠশালা নিয়ে আমি যদি কিছু কথা বলি, বন্দি পাঠশালার শুরুটা কিভাবে হয় বা আমরা কিভাবে শুরু করছিলাম, তারপর কিভাবে আগাইলো জিনিসটা, এগুলো আমি আসলে বলতে পারি। তোমরা যদি শুনতে চাও, তোমরা কি শুনবা? আচ্ছা, তাহলে বলি, শুরু করব? আচ্ছা, তো টাইমটা আমার এক্স্যাক্টলি মনে আছে। টাইমটা হচ্ছে তোমার এপ্রিল মাসের 16 তারিখ ছিল, যখন জাস্ট কোভিড ভাইরাসটা শুরু হয়েছে, করোনা ভাইরাস। ঠিক আছে, স্কুল কলেজ বন্ধ হয়ে গেল, সব কিছুই বন্ধ হয়ে গেল। তো একদিন কাব্য আর ইয়াসিন দুজন মিলে আমাকে একটা গ্রুপে অ্যাড করলো। তো আমরা বেশ কয়েকজন ছিলাম সেখানে। তো গ্রুপে অ্যাড করার সময় আসলে আমাদের উদ্দেশ্য তেমন একটা কিছু ছিল না যে বন্দি পাঠশালা করবো বা এরকম কিছু করবো, জাস্ট আমরা অ্যাড করা হইলো। তো প্রথমে আমাদের যেটা ছিল যে আমরা ফ্রিতে স্টুডেন্টদেরকে পড়াবো, যে আমাদের যে স্টুডেন্টরা আছে বা এখন যেহেতু স্কুল কলেজ বন্ধ, আমাদের যে কন্টেন্টগুলো আছে, আমরা যা কিছু জানি সেই জিনিসগুলো আমরা স্টুডেন্টদের মধ্যে ছড়াই দেবো। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট মোটিভ ছিল এটা। তো এই জন্য আমরা প্রথমে শুরু করলাম। তো প্রথম দিকে আমাদের দেখা গেল স্টুডেন্ট থাকতো কয়জন? 7 জন, 8 জন। ঠিক আছে, 11 জন মিলেও ক্লাস নিছে। কাব্য ক্লাস নিছে, 35 জনের ক্লাস নিছে। সেই ক্লাসগুলো এখন আস্তে আস্তে কতজনে উঠছে? সর্বোচ্চ উঠছে 4000, তাই না? আচ্ছা, তো এই যে আমাদের স্ট্রাগল কিন্তু একদম সবকিছু জিরো থেকে শুরু হয়েছে। পৃথিবীতে যা কিছু শুরু হয় সবকিছু জিরো থেকে শুরু হয়। ঠিক আছে, তারপরে সেটা আস্তে আস্তে বাড়ে, তারপরে যখন সেটা একটা ট্র্যাকে চলে আসে তখন সেটাকে সবাই মনে রাখে। যেমন তোমরা মনে রাখছো আমাদের সাথে দেখা করার জন্য আমরা আজকে এক্সপেক্ট করছিলাম খুব বেশি হলে 150 থেকে 200 জন হবে, কিন্তু এমন অবস্থা আমরা অডিটোরিয়ামে জায়গা দিতে পারতেছি না। এটা কুমিল্লা। আচ্ছা, এই জন্য কুমিল্লার যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই। এটার জন্য এত ভালোবাসা আসলে আশা করি না, কিন্তু পেয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে। তো শুরুর দিকে তখন মনে করো যে ক্লাসটা আমরা নিতাম হচ্ছে পেন অন পেপারে, এক একজনের একদম ভাঙাভাঙি অবস্থা, যে হচ্ছে একটা টি স্কেল থাকতো, টি স্কেল হাতে নিয়ে তারপরে ওটার মধ্যে ফোন দিয়ে, তারপরে সেখান থেকে হচ্ছে ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে তারপরে আমরা ক্লাস নিতাম। ঠিক আছে, তারপরে দেখা গেল অনেকে গ্লাস আছে না, গ্লাসের নিচে হচ্ছে খাতা রাখতো, তার উপরে হচ্ছে তোমার ফ্ল্যাশ লাইটটা রাখতো, তার উপরে ক্যামেরা, আরেকটা ফোন। ঠিক আছে, তো এটা দিয়েও ক্লাস হয়েছে। তো স্ট্রাগলগুলো এইভাবে শুরু হয়েছে। তারপরে আমরা যখন বুঝতে পারলাম যে স্টুডেন্টরা আমাদের ক্লাসগুলো পছন্দ করতেছে, তারা এরকম ক্লাস আরও চায়, তখন আমরা ভাবলাম এই জিনিসটা পরিধিটা বাড়ানো উচিত। ঠিক আছে, তো পরিধি বাড়ানোর জন্য আমাদের ফার্স্ট মাথায় যেটা আসলো সেটা হচ্ছে আমাদের টিচার প্যানেল দরকার, এক্সপার্ট কিছু টিচার প্যানেল দরকার। তো এই জন্য আমরা হচ্ছে আস্তে আস্তে টিচার অ্যাড করা শুরু করলাম, যে আমাদের যেই টিচাররা আছে তাদের দিয়ে আমাদের যতটুকু দরকার আরও টিচার দরকার। তো তখন দেখা গেল আমরা এক এক করে বৃষ্টি, তারপরে আবির, তারপরে মহিন, স্বাধীন, এক এক করে আমরা অ্যাড করছি। অ্যাড করার কারণ হচ্ছে একটা যদি আমাদের স্ট্রং টিচার প্যানেল থাকে তাহলে আমরা তোমাদেরকে তোমরা তোমাদের স্পেশাল গিফটের একটা অ্যানাউন্সমেন্ট পাবে, আর সাথে সাথে তোমরা যে গিফটটা কিভাবে এনরোল করবে সেই বিষয়টাও তোমাদের আমি নিজ হাতে দেখিয়ে দিব। ওকে, গিফটের জন্য সবাই এক্সাইটেড তো? ওকে, তো সবার আগে আমরা ডকুমেন্টারিটা দেখে আসি। পুরো পৃথিবী এক স্থবিরতায়, স্কুল কলেজে তার ব্যতিক্রম নয়। ক্লাস শূন্য, সকল ক্লাস অফ, আমাদের কোনো পড়াশোনা হচ্ছে না। তো এরকমই উন্নত দেশগুলো অনেক উপায়ে আমাদের শিক্ষার ব্যবস্থা করছিল, কিন্তু আমাদের মতো উন্নয়নশীল দেশ যেগুলো আছে তারা পড়ে যায় বিপেকে। এই বন্দি দশায় অসংজ্ঞায়িত সময়ের সংঘবদ্ধ আলো হিসেবে চলে আসে কে? আমরা শুরুতে দেখো এখানে আমরা ক্লাস নিতাম প্রথমে একদম খাতা কলমে, তারপর অসাধারণ কিছু স্লাইডের মাধ্যমে আমাদের ক্লাস ছিল। দেখো, তারপর আমরা তোমাদের আশায়, মানে তোমাদের ডিমান্ডে ব্ল্যাকবোর্ডে ক্লাস, হোয়াইট বোর্ডে ক্লাস নেই। যেই ক্লাসগুলো দেখো উত্তরোত্তর কত উন্নতি হচ্ছে, যেই উন্নতির প্রতিফলন হিসেবে আমরা একই সাথে 4000 মেম্বার একসাথে ক্লাস করেছি। শুধু তাই নয়, দেখো বন্দি পাঠশালা আমাদের কিন্তু অনেকগুলো প্রোগ্রাম হয়েছে। তোমরা অর্চি আবুকে অনেকে চেনো, মিস করো অর্চি আবুকে।
আমরা কিন্তু অনেকগুলো প্রোগ্রাম করেছি, টেবিল বসানো থেকে শুরু করে আর্ট কম্পিটিশন, বইয়ের মোলাট সহ অসংখ্য কম্পিটিশন ছিল বন্দি পাঠশালা তোমাদের জন্য। যেসব কম্পিটিশনে তোমাদের জন্য ছিল আকর্ষণীয় গিফট। তোমাদের কথা চিন্তা করে ভাইয়ারা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ফুল বইয়ের কোর্স বের করেছে। তোমরা সবাই এই সম্পর্কে অবগত আছো, যেগুলো প্রিমিয়াম কোর্স। তো এই কোর্সের ওভারভিউ দেখো, এক একজনের কমেন্ট দেখলে বুঝতে পারবে যে কোর্সগুলো কতটা ইফেক্টিভ। তার মানে বন্দি পাঠশালা সবসময় তোমাদের পাশে ছিল। দেখো শেষমেশ গত 5 মার্চ আমাদের স্বপ্নের যে নাম্বার, একটা ডিজিট 1 লাখ ছিল তোমার সাথে, 1 লাখ মেম্বারের সাথে সেই 1 লাখ মেম্বার পূরণ হয়। আমাদের যে এত সাফল্য, এর পেছনে কষ্ট কিন্তু এত ইজি না। দেখো তোমরা দেখতে পারবে যে একটা ইনস্ট্রাক্টর কত কষ্ট করে একটা ক্লাস করে, কত কিছু সেট আপ করতে হয়, লাইটিং সহ কত কিছু থাকে। এই যে আমাদের টোটাল বন্দি পাঠশালা টিম, সবার জন্য চেয়ার আপ। তো এই টিম থাকলেও বন্দি পাঠশালা কিন্তু আমাদের টোটাল 1 লাখ মেম্বার নিয়েই বন্দি পাঠশালা। তো বন্দি পাঠশালার পথ চলা হোক অনেক সুদূর প্রসারী তোমাদের সাথে নিয়ে। ওকে, তোমরা আমার সাথে থাকবে তো? তো এই দেখো একটা ছোট্ট ভিডিওর মধ্যে আমি চেষ্টা করেছি টোটাল বন্দি পাঠশালার ওভারভিউটা তুলে ধরার। অডিওটা দেখাতে পারলে আরেকটু ভালো লাগতো, তো সেই অডিওটাই আমি মুখে বললাম। কেমন লাগলো বন্দি পাঠশালার এক কালজয়ী ইতিহাস? ওকে, তো আশা করবো বন্দি পাঠশালার পথ চলা এখানে কেবল শুরু। আমরা আরো অনেক দূরে যাব তোমাদের সবাইকে সাথে নিয়ে। ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের এই সেগমেন্টটা এখানে শেষ করছি। তো শেষ করলেও শেষ না, যেটা ছিল তোমাদের জন্য স্পেশাল গিফটটা পেতে চাও তো সবাই নাকি? তো এই গিফটটা পেতে চাও, এত আস্তে আওয়াজ কেন? জোরে বলো ইয়েস। পুরো অডিটোরিয়াম ভর্তি স্টুডেন্ট, এত কম আওয়াজ কেন? জোরে বলো। বন্দি পাঠশালার মোটোটা তোমাদের মনে আছে তো? অসংজ্ঞায়িত সময় এই সংঘবদ্ধ আলো নিয়ে আমরা পুরো দেশ ছড়িয়ে পড়বো ইনশাআল্লাহ। ওকে, তো তোমাদের জন্য গিফট, তোমরা যার জন্য অধীর আগ্রহে বসে আছো, তো তোমাদের গিফটটা দেখে নাও তোমরা কিভাবে পাবে। ওকে, স্পেশাল গিফটের বন্দি পাঠশালা। বন্দি পাঠশালা মানে স্পেশাল কিছু। এইখানে দেখো সাউন্ড নেই, ওকে, কিছু সীমাবদ্ধতা আমাদের আছে। তো সেই স্পেশাল গিফটটা যদি পেতে চাও, চলো আমার সাথে। কি কি করবে তোমরা? ওকে, তো দেখে নিই আমরা কিভাবে আমরা গিফটটা পেতে পারি। প্রথমে আমরা যাব কোন একটা ওয়েব ব্রাউজারে, গুগল কিংবা যে কোনো ব্রাউজারে, সেখানে সার্চ বারে গিয়ে লিখবো www.bondipathshala.net, আমাদের ওয়েবসাইট। আমরা পৌঁছে যাব অনলাইনের সেরা প্ল্যাটফর্ম বন্দি পাঠশালার ওয়েবসাইটে। ওকে, তো এই বন্দি পাঠশালার ওয়েবসাইটে ঢুকে তোমাদের প্রথম যে কাজ হবে একটা অ্যাকাউন্ট খুলে ফেলা। যারা যারা অলরেডি খুলে ফেলেছে তাদের জন্য দরকার নেই, যারা অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্ট খুলে ফেলবে। দেখো এখানে তোমাদের জন্য অসংখ্য কোর্স আছে। তো এই কোর্সগুলো তোমাদের প্রিমিয়ার কোর্স, তোমরা জানো। আমরা যে কাজটা করব, অল কোর্সে যাব। অল কোর্সে ক্লিক করলে আমরা নতুন একটা পেজ পাবো, যেই পেজে তোমরা কোর্সগুলো দেখতে পাবে। এরপর তোমাদের যে কাজটা হবে, স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যাওয়া, যেখানে দেখা আছে 64 ডিস্ট্রিক্ট কোর্সেস, যেটা তোমাদের জন্য প্রথম গিফট, কুমিল্লাবাসীর জন্য যেটা একটা স্পেশাল মোমেন্ট হবে। অন্যান্য সকল জেলার আগে তোমরা এই গিফটটা পেলে। এখানে দেখো ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি সহ তোমাদের জন্য বন্দি পাঠশালার প্রিমিয়ার কোর্সের ফ্রি কিছু ক্লাস দেওয়া আছে, যেগুলো তোমরা একদম বেসিক থেকে বুঝতে পারবে সবকিছু, একদম ফ্রি ক্লাস সব। তো তোমরা যারা মোবাইল ফোনে ইউজ করো, তারা কি বিপাকে পড়ে গেলে? কোনো সমস্যা নেই, আমি দেখিয়ে দিব তোমরা মোবাইল ফোনেও কিভাবে অ্যাক্সেস নিতে পারো। ওকে, দেখো মোবাইল ফোনেও সেম একটা ব্রাউজারে যাব, bondipathshala.net ওয়েবসাইটে ঢুকে পড়বো। এরপর দেখো সেম আগের মতোই, অ্যাকাউন্ট খোলা থাকলে ভালো, না থাকলে খুলে ফেলবো। এরপর আমরা যাব অল কোর্সে, মেনু বার থেকে অল কোর্সে গেলে আবার আগের মতো অল কোর্সের একটা পেজ পাবো, যেখান থেকে সেম আগের মতো আমরা নিচে চলে যাব 64 ডিস্ট্রিক্ট কুমিল্লা জোন। সেখানে ক্লিক করলেই তোমরা তোমাদের যে কুমিল্লা জোনের জন্য স্পেশাল গিফট, প্রত্যেকের জন্য সেই গিফটটা পেয়ে যাবে। সবাই খুশি তো নাকি? এত আসতে কেন? খুশি হওনি তোমরা আমাদের গিফট পেয়ে? এছাড়াও আজকে টোটাল সেগমেন্টে বিভিন্ন ইভেন্টে তোমাদের জন্য কিছু থাকছে আকর্ষণীয় গিফট। তোমরা সেই ইভেন্টগুলোতে অংশগ্রহণ করবে তো নাকি? ওকে, তো আমরা
আমাদের আজকের এই সেগমেন্ট এখানে শেষ করছি। নেক্সট সেগমেন্টের জন্য ডেকে নিচ্ছি আমাদের তোমাদের সবার প্রিয় আমাদের নতুন ইংলিশ ইনস্ট্রাক্টর কে বলো তো? লিমন ভাইয়া। জোরে বলো নাম। লিমন ভাইয়া। লিমন ভাইয়া। তো লিমন ভাইকে আমি স্টেজে আমন্ত্রণ জানিয়ে আমার উপর এখানে শেষ করছি। ধরা দিল কেউ অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী। কাঁচা মিঠে আলো নাম কি জানি তার, বড় অগোছালো কাছে ভিড় আমার, মনে জেগে ওঠে পিয়ানো গিটার হালকা ঘুম পাড়ানি। লা 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 লা। ঈশাদাপুর গানের ঈশাদাপুর গানের কথা আশা করি তোমাদের সবার কম বেশি মনে আছে। কিন্তু এখন আমরা তোমরা সবাই ঈশাদাপুর গান শুনলাম, বাট এখন আমরা যার গান শুনবো সেই মানুষটি কিন্তু অসাধারণ গান গায়। আমরা যখন আসছিলাম আমরা পুরো বাস তার গান এনজয় করতে করতে আসছিলাম। তোমরা কি গেস করতে পারতেছো যে এখন আমরা কার গান শুনবো? আরেকবার বৃষ্টি আপু তো গান পারে না। যার গান তোমরা এখন পর্যন্ত লাইভে শোনো নাই, তার গান শোনো নাই, বলো বলো। শ্রেয়া আপুর গান একবার যদি শোনো তোমরা সবাই শুরু করবা বলা ওয়ান্স মোর। আমি শিওর এটা, কারণ আমরা আজকে সবাই যখন আসছিলাম আমরা সবাই এই কাজই করছি, ঠিক আছে? সো শ্রেয়া আপুর গান কি তোমরা শুনতে চাচ্ছ? এখন আমরা শুনবো সখী ভাবনা কাহারে বলে, এই সুন্দর অসাধারণ গানটি আমরা এখন শুনবো তোমাদের সবার প্রিয় শ্রেয়া আপুর কাছ থেকে। স্টেজে ডেকে নিচ্ছি শ্রেয়া আপুকে। ওয়েলকাম শ্রেয়া। সবাই কি চিনো আমাকে? কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমাদেরকে একটু উৎফুল্ল দেওয়ার জন্যই আজকে আমি গান করতে আসছি তোমাদের রিকোয়েস্টে, ঠিক আছে? তাহলে আমি গানটা শুরু করি। তোমরা সবাই জানো কি গান করব? আচ্ছা। সখী ভাবনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমান, সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ জোছনা কুসুম কোমল, সকলে আমার মতো, তারা কেবলি হাসে কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন না জানে রোদন, না জানে সাধের যাতনা যতন, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া বিলায় যায়, হাসিতে হাসিতে আলো সাগর
দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারি কয় সে কি বলি যাত নাময়। অনেক ধন্যবাদ সবাইকে। তোমাদের সাথে কি একটা ছবি তুলবো নাকি? আর আমার সাথে কি তোমরা এক লাইন গাইবে? এক লাইন সবাই পারবে না? ওয়ান্স মোর হবে কি না শ্রেয়া আপু? আমরা কি ওয়ান্স মোর শুনতে চাই? আরেকটা এক লাইন তো শ্রেয়া আপুর আরেকটা গান হবে, হ্যাঁ? সবাই এই গানটা এক লাইন আমার সাথে কিন্তু গাইবা। আমি আবার একটু স্টার্ট করি, হ্যাঁ? সখী ভাবনা কাহারে বলে সখী ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারি কয় সে কি বলি যত নাময়। অনেক ধন্যবাদ। তালি হবে জোরে। কি আর এমন হবে কবে, কি আর এমন হবে কে পেয়েছে কবে, স্বপ্নগুলো স্বপ্ন হয়ে রয় না, কখনোই স্বপ্নগুলো কখনোই স্বপ্ন হয়ে রবে না। স্বপ্নগুলো বাস্তব করার জন্যই আমরা মানুষ, কারণ মানুষ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। সো মানুষ পারে না দুনিয়ায় এমন কোনো কাজ নেই। সো আমরা অনেকেই আমাদের চলার পথে হেরে যাই, ঠুস খেয়ে ঢুস আসে না অনেকের। সো ঠুস খেয়ে কিভাবে ঢুস আসতে হয় তার আমি বাস্তব এক্সপিরিয়েন্স আজ তোমাদের সাথে শেয়ার করব। আমার একটা লাইফ তোমরা হয়তো অনেকে দেখেছো, আবার অনেকে দেখোনি। সেই লাইফটাতে আমি আমার লাইফের আংশিক মানে 20% গল্প শেয়ার করেছি, বাট আজকে তোমাদের রেসপন্স পেলে আমার লাইফের আমি টোটাল গল্পই তোমাদের সাথে এই পর্যন্ত যা ঘটেছে শেয়ার করব। তোমরা কি আমার গল্প শুনতে ইচ্ছুক? থ্যাংক ইউ সো মাচ। সো প্রথমত আমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, এই যে বলতেছি এগুলো সবই হইতেছে গিয়ে তোমার কৃত্রিম। আমি একদম অশুদ্ধ ভাষায় কথা বলবো, সো শুদ্ধ অশুদ্ধর মিলিতভাবেই কথাগুলো আসবে। সো সবাই ওইভাবেই অ্যাকসেপ্ট করবা, আশা রাখি। সো ভাইয়ারা, প্রথমে এই গানের দুইটা লাইন দিয়ে কেন শুরু করলাম? এই গানে বলা আছে যে স্বপ্নগুলো স্বপ্ন হয়ে রয় না, স্বপ্নগুলো আমরা স্বপ্ন হয়ে রইতে দেব না, স্বপ্নগুলোকে আমরা বাস্তব করে ছাড়বো। আর এজন্যই আমরা সৃষ্টির সেরা জীব। সেই স্বপ্নগুলো আমরা কিভাবে বাস্তব করতে পারি, হেরে যাওয়া থেকে কিভাবে আমরা ওভারকাম করে ফেলতে পারি, সেই সম্পর্কে অনেক মোটিভেশন তোমরা শুনেছো, অনেক গল্প শুনেছো, বাট আমি আজকে আমার লাইফ স্টোরিটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমি মনে করি যে আমার স্টোরিটা শেয়ারের মাধ্যমে কেউ একটু হলেও নিজের স্বপ্নের দিকে এক পা এগিয়ে যেতে পারবে। তো প্রথমত অনেকে ভাবতেছো ভাই স্বপ্ন বাস্তব করতে হলে কি আমার 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা পড়তে হবে? মোটেও না। স্বপ্ন বাস্তব করতে হলে কি আমার সারাদিন টেবিলে বসে থাকতে হবে? না ভাইয়া, সারাদিন টেবিলে বসে থাকতে হয় না। ইয়াসিন ভাইয়া বসেনি, আমি বলতে পারো ইয়াসিন ভাইয়ের ব্রেন কি সুপার ন্যাচারাল? মোটেও না ভাইয়া, আমি একদমই তোমাদের মতো অর্ডিনারি মানুষ। গল্পটা শুরু হয় আমার মা যখন আমাকে 5 বছর বয়সে ক্লাস 2-তে ভর্তি করিয়ে দেয়। ক্যান ইউ ইমাজিন? 5 বছর মানে কিন্তু খুব ছোট একটা বাচ্চা। তখন আমি ক্লাস 2-তে ভর্তি হয়ে যাই। এর কারণ হচ্ছে আমার মা বাবা কেউই শিক্ষিত হতে পারেনি সুযোগের অভাবে, তারা 5 পাসও করেনি। আমার মা ইভেন নিজের নামটাও লিখতে পারে না। আর বাবাও না, বাবা ব্যবসায়ী না কিন্তু, হ্যাঁ বাবাও কিন্তু সেই নিম্ন চাকরিজীবী। সো ওইখান থেকে গেছে সরকারি স্কুলে, ক্লাস 2-তে ভর্তি করা দিয়েছে, শেষ। আমি তখন কিছুই পারতাম না, সরাও পারতাম না। তো ছোটবেলায় এমন একটা জায়গায় থাকতাম যেখানে চারিদিকে মনে করো খালি বাংলা সিনেমা চলে। ওই কিছু মানুষের জীবনে ভালোবাসার চাওয়াটাই ভুল, স্বপ্ন রিয়াজের ছবি, প্রেমের তাজমহল, এই জিনিসগুলো দেখে মনে করো, হ্যাঁ আমি ওই ছোটবেলায় এই জিনিসগুলো দেখেই বড় হয়েছি। ওই যে আমার মানে স্কুলে যখন যেতাম
আমাদের ক্লাসে যে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় বা 10 পর্যন্ত যে ছেলেগুলো ছিল, তারা আইসা গল্প করতো, এই কি জানি বলো এটাকে, এই কার্টুন আছে না কি জানি নাম, টম এন্ড জেরি, তারপরে না মোটু পাতলু তো রিসেন্ট, অনেক আগে। তো ওই অনেক আগের জিনিসগুলো নিয়ে আলোচনা করতে, আর আমি হা হয়ে একদম বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম ওরা কি বলে। আমি তো দেখে আসছি প্রেমের তাজমহল, ওরা আবার এগুলা কি দেখে। আসলে আমাদের ওইদিকে তো ডিশের লাইনই ছিল না, সো সবাই সিডি প্লেয়ারে এই বাংলা ছবি চালাইতো, বাংলা ছবিই দেখতাম ছোটবেলায় সারাদিন, মান্না, রিয়াজ, শাবনূর, এদের ছবি। সো এইভাবে আর কি বড় হওয়াটা। তখন ক্লাস 2-তে ওই ছবি দেখে যা শিখতাম ভাই, পরীক্ষার খাতায় প্রশ্ন তো আমি দেখতাম না, ওই উত্তরপত্র হুবহু ওগুলাই লিখে দিয়ে আসতাম। আমার এখনো মনে আছে ক্লাস 2-তে কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটা ভুল, এইটা আমি ক্লাস 2-তে থাকতে পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসছি। তো তারপরে ম্যাডাম যখন খাতা দিচ্ছে, তখন আমার নাম তো ইয়াসিন, সবাই দুষ্টাম করে ইয়াসিন আরাফাত বলতো। তো ইয়াসিন, আমি একদম ছোটখাটো ছেলে ছিলাম, কিছু বুঝতাম না, ক্লাসের শেষে বসে থাকতাম, কেউ পাত্তা দিত না, ভেঙে দিত, কারণ আমি এমন একটা জায়গায় থাকতাম আর আমার চেহারা এত কুৎসিত ছিল। সো ওইভাবে পাত্তা দেওয়ার কোনো কথাই আসে না, ছোটখাটো ছিলাম, মায়েরও খাইছি বলে আমার হাতে বহু। তো আমার ম্যাডাম সবার সামনে নিয়ে বলছে, এগুলা কি লিখছিস, তোর বাপকে ডাকাবো, মাকে ডাকাবো ইত্যাদি। আরে কে কারে ডাকে, আমার আব্বুর মতো স্কুলেও আসতো না। তবে এই জন্য এইগুলো বলার মানে এই না যে আমার বাবা মা আমার কেয়ার নেয়নি, তারা যথেষ্ট কেয়ার নিছে, তারা যতটুকু বুঝেছে ঠিক ততটুকু কেয়ার নিছে, তারা না থাকলে কিন্তু আমি এই পজিশনে এখন আসতাম না। তো আমি আমার স্টোরিটা বলছি, কন্টিনিউ করছি। তো ক্লাস 2-তে ফার্স্ট সেমিস্টার ফেল, সেকেন্ড সেমিস্টার ফেল, থার্ড সেমিস্টার কি হবে বলো তো? না, থার্ড সেমিস্টার পাস, অঙ্কে ফেল। তো বিশেষ বিবেচনায় ক্লাস 3-তে উঠলাম। আমার সবসময় এই অঙ্ক আর ইংলিশটা নিয়ে মনে করো ঝামেলা লাগতো, আর বাকিগুলো মনে করো ওই কিছু লিখে টিকে পার পেয়ে যেতাম। প্রাইমারি স্কুল তো পাস করা দিত, সরকারি স্কুল। তো ক্লাস 3-তেও সেম কাহিনী, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারে বিশেষ বিবেচনায় পাস। আমার আব্বা খালি ছিল লাল কালি, রেজাল্টের দিন রেজাল্ট নিয়েছে, জাস্ট দেখতো যে লাল কালি কয়টা আছে, সেই কয়টাতে আমি ফেল, এগুলাই বুঝতো। তো লাল কালি যখন দেখতো, আমি আবার দৌড়ায় পালায় গিয়ে চকির তলে লুকায় থাকতাম, আমাকে আর খুঁজে পেত না। সারাদিন মনে করো মাঠে ঘাটে দৌড়াতাম। তোমরা কেউ এরকম করছো কিনা? আমি আমার লাইফে করছি যে ছোটবেলায়, এটা কিন্তু অভাবে পড়ে করিনি, এটা জাস্ট সবাই করতো তাই করছি। আমি যেখানে থাকতাম সেখানে মানুষজন করতো, সেখানে ছেলে মেয়েরা করতো তাই আমি করছি। এগুলো আমার আব্বা আম্মাও জানে না যে বাজারে গিয়ে পচা যে আলু পড়ে থাকতো, ওই আলু নিয়ে আলু কেটে আলুটা ঝোলের মধ্যে রান্না করে ওটা বিক্রি করতাম, মনে করো ভাঙ্গারি দিয়ে বা ভাঙ্গাচুরা দিয়ে বিক্রি করতাম। ওগুলো 5 টাকা 10 টাকা যা পাইতাম ওইটাই, 5 টাকা তো পাইতাম না, 2 টাকা 3 টাকা, ওইটাই তখন অনেক টাকা ছিল, অনেক সুখ ছিল। আমার ওই লাইফটা মোটেও স্ট্রাগল নয়, আমি আবারও বলছি, ওই লাইফটার মতো লাইফ আমি আবারও পেতে চাই, বারবার পেতে চাই, কারণ ওইটা আমাকে আসলে অনেক কিছু শিখিয়েছে। যাদের আমি জানি এখানে অনেকে আছো যাদের লাইফে এরকম হয়ে আসছে, যারা এরকম কার্যক্রম করে আসছো। আমি গুলশান বা নিকেতনের ওদিকে গিয়ে এমনও দিন গেছে যে ছেলেদের সাথে, অন্যান্য ছেলেদের সাথে লাকড়িও ঠুকাইছি। লাকড়ি ছিল তো নাকি? আচ্ছা, ওগুলো কিন্তু আমার জীবিকার তাগিদে না, বা আমার আব্বা আম্মা খানা দেয় না এই কারণে না, ওইটা কিন্তু আমার আব্বু আম্মু জানেও না, ওই 2 টাকা 5 টাকার লোভ। তো আমার সাথে যারা ছিল তারা একজন এখন মনে করো ঢাকার গুন্ডা পান্ডা বা জেলে আছে, বাট আমি আছি এখানে। এখন বলতে পারো ভাই কিভাবে উঠে আসছি ওই পরিবেশ থেকে। আচ্ছা, তো ক্লাস 3, 4, 5 সবগুলোতে একই অবস্থা, ফার্স্ট সেমিস্টার ফেল, সেকেন্ড সেমিস্টার ফেল, থার্ড সেমিস্টার 10-এ পাস। তো আমার এখনো মনে আছে ক্লাস 5-এ আমি 2 বছর ছিলাম। আমাদের বেলায় ক্লাস 5-এ কিন্তু পিএসসি ছিল না, তখন ক্লাস 5-এ যারা ভালো করতো তাদেরকে নিয়ে আলাদা বৃত্তি কোচিং খোলা হতো। সো বৃত্তি কোচিংয়ে চলে যেত তারা, আর আমরা পড়ে থাকতাম। আমার রোল ছিল, আমাদের ক্লাসের স্টুডেন্ট ছিল 32 জন, আমার রোল ছিল 28। তো 25 জনকে যখন বৃত্তি কোচিং এর জন্য আলাদা করে দিছে, আমার রোল কত হইলো? তোমরা কি শুনতেছো না? কত হলো বলো? 3। আরে ভাই, আমার খুশি কেটা দেখে, আমার রোল নাম্বার 3। জীবনে 10-এর মধ্যে ঢুকতে গেলে রোল নাম্বার 3। আমি একদম বাসায় গিয়ে সবাই দেখাইছে আমার রোল 3। প্রমোশন পাইয়া রোল 3 হয়েছে। পুরাই অবস্থা মানে ধুমধাম অবস্থা। আব্বাই তো সেই খুশি, কিন্তু খুশি হলে কি হবে? রেজাল্টের দিন রেজাল্টের মধ্যে লালটা দিই। তো 6 গেল, 7 গেল। 7-এ প্রথম আমার সাথে ইন্ট্রোডিউস হয় আমাদের ম্যাথের সিকিউ বা সৃজনশীল প্রশ্ন। এমনিই ম্যাথ পারি না, এর মধ্যে মরার উপর খাড়া ঘা, মানে খুবই বাজে অবস্থা।
এবার আমার চেঞ্জের হিস্টোরিতে আসে। ক্লাস 8, ক্লাস 8-এ আমাদের বেলায় প্রথম জেএসসি পরীক্ষার অবতারণ ঘটে। তো ক্যান এনিওয়ান গেস মাই জেএসসি রেজাল্ট? এনিওয়ান মানে একটা রেঞ্জ গেস করতে পারবা কেউ? একটু হাত তুলো। কত? 5। তারপর আচ্ছা, আমি চাইলে আমাদের বন্ধু বাসালের গ্রুপে আমার জেএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিব, তোমরা চেক করে নিবা। আমার জেএসসি রেজাল্ট 3.50, 3.50 মানে একটুর জন্য এ মাইনাস পাই নাই, সরি বি গ্রেড পাই নাই। তবে এই রেজাল্টটা কি ওইটাই আমি জানতাম না, মানে আমি যে এ মাইনাস পাইছি তাও আমি জানতাম না। তো তখন এইটা আইসা আমি আরেকটা এলাকায় মুভ করছি, একটু ভালো এলাকা, ওইখানে একটা স্কুলে ভর্তি হয়েছি। ওই স্কুলটা একটু খ্যাত টাইপের স্কুল, 30 জনের মতো স্টুডেন্ট, ওরকমই 30 থেকে 40। তো এইটা যখন আমি যখন এ মাইনাস পাইছি 3.50, আমার সাথে যারা ছিল, মানে আমার সাথে চলতো না, আমাকে কেউই বেল দিত না, ছোটোখাটো ছিলাম, কালো ছিলাম, কেউ বেল দিত না আর কি। সো আমার সাথে যারা ছিল তারা 3.97 পাইছে, 4 পাইছে, যে হাইস্ট পাইছে ও পাইছিল 4.57 পুরো স্কুলের মধ্যে। তো যারা 3.97 পাইছে তারা কিন্তু ছেলে, হ্যাঁ আগে বলে রাখি, তাদেরকে আমি রাতে স্বপ্নে দেখতাম, হাই ওর সাথে যদি চলতে পারতাম, ও যদি আমাকে পাত্তা দিত, ইস কি যে ভালো হতো। আমি ওদেরকে স্বপ্ন দেখতাম। এরকম অনেকেই দেখো যাদের ক্লাসে বা কলেজে ভালো স্টুডেন্ট আছে, তাদেরকে অনেকেই স্বপ্নে দেখো যে ইস ওর মতো যদি হতে পারতাম। আমি সত্যি তাদেরকে ড্রিমে দেখতাম, তারপর হতে পারলাম না। ক্লাস 9-এ উঠলাম, স্টুডেন্ট সংখ্যা 40-এর মধ্যে 30 জন নিল সায়েন্স, নতুন কিছু ভর্তি হয়ে বাকি সব কমার্স। 30 জন যে সায়েন্স নিচ্ছে, তো আমি বসে থাকবো কেন? আমিও সায়েন্স নিলাম। সায়েন্স কি জিনিস তা না জানা আমি সবার স্রোতের সাথে সায়েন্স নিয়ে নিলাম। এবার আসল খেলা শুরু। সায়েন্সে আসলাম, প্রথম সেমিস্টার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ফেল। ক্লাসে আমার রোল নাম্বার 29, ওইটা মানে 32 স্টুডেন্ট ছিল, 32 প্লাস মাইনাস এক্সাক্ট মনে নাই, বাট আমার রোল লাস্টের ক্যাটাগরিতেই ছিল। ক্লাস 9টা ভাইয়া আমাদের 30-এর ভিতরে হলেও কি মানে আমার স্টুডেন্ট তো কম, আর স্কুলটা অজপাড়া গায়ের, সো তেমন কেউই ব্রিলিয়ান্ট ছিল না। তো কি আর করবো, আমি বুঝতাম না কি করতেছি। তো ক্লাস 9 এইভাবেই পার করলাম। আমার বয়স কিন্তু কম ছিল তখন, আমার বয়স এখনো কম, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছি। আমি তো বাইকটা না, লম্বা, কিন্তু বয়স কম। তো এরপরে যেই ঘটনাটা ঘটছে ক্লাস 10 ওঠার পর, জীবনটা যে এরকম ছিল এরকম হয়ে গেছে। এটা কিসের কারণে হতে পারে? ক্যান এনিওয়ান গেস? প্রেম? না, প্রেম ব্যাপারটা আমি বুঝতামই না, কারণ আমার বয়স কম ছিল তখন। আচ্ছা, ঘটনাটা ঘটছে বলি তাহলে। ক্লাস 10 প্রথম আমাদের স্কুলে একটা ভালো টিচার আসে, যার নাম হচ্ছে আকাশ স্যার। ভালো টিচার বলতে মোটামুটি ভালো, তারপর আমার চোখের বেস্ট, যাই হোক। তো উনি আবার কম্বাইন্ড পড়ায়, ছেলে মেয়ে, মর্নিং শিফট, ডে শিফট। ওইখানে আমি গেলাম, কারণ ফেল করতেছে, আমাকে একটু ইমপ্রুভ করা দরকার। ওনার কাছে শুনছি উনি তাবিজ দেয়, ভালো হয়ে যায়, রেজাল্ট ভালো হয়। সো গেলাম, যাওয়ার পর দেখি কি ওনার কাছে মর্নিং শিফটের সব বাঘা মেয়েরা পড়তেছে, যাদের নাম স্যাররা ক্লাসে এসে বলতো। আমার মনে আছে এখনো, আনিতা 1 নাম্বার রোল, তারপর হচ্ছে নিপা 3 নাম্বার, 4 নাম্বার রোল হচ্ছে মনীষা। এরা খুবই ব্রিলিয়ান্ট, ডে শিফটের স্টুডেন্টের চেয়েও ব্রিলিয়ান্ট। আর আমি প্রথম দিন গেছি, স্যার মনে হয় সেট ফাংশনটা পড়াইছিল। তো আমি লাস্টে গেছিলাম দেখে স্যার আনিতাকে বলতেছে, আনিতা তুমি ইয়াসিনকে এটা বুঝাই দাও তো, ও আমাদের এখানে। তো আমি তো চুপচাপ। বিশ্বাস করো, এর আগে আমার পুরো লাইফটা ক্রিকেট এবং এই বাংলা সিনেমা দিয়ে কাটছে। এর আগে কিন্তু কোনো মেয়ের ধারে কাছে ছিলাম না, কারণ বয়স হতো। তোর সামনে গিয়ে বসছি, আমি তো ভয়ে আছি। এমনি আমি 3.97 আলারে স্বপ্নে দিই। তাহলে এই মেয়ে, যে মেয়ে মনে করো 4.57, এই মেয়ে আমাকে বুঝাইতেছে, সামনে বসে আছি, বোঝানো শুরু করছে, এইটা হবে, আর এইটা হবে, আর আমাকে বলতেছে তুমি কি বুঝতে পেরেছ? আমি বলতেছি জি, কিন্তু আমি ঘোড়ার রান্নাটা বুঝি। ঠিক এরপর পরের দিন আকাশ স্যার কুইজ কম্পিটিশন দিত।
ওনার এই ব্যাপারটাই ভালো ছিল আসলে, যে কুইজ কম্পিটিশন দেওয়ার পর যারা টপ করতো তাদেরকে একটা করে লাভ কিনে দিত। তো আমাকে আমাদের দুটো টিম করে দিছে, আমি, নিপা, প্রিয়াঙ্কা এক টিম, আর ওরা কয়েকজন এক টিম। তো এরপরে আর অনিতার সাথে তেমন কথা হয় নাই। নিপাই আমাকে বলতো যে ইয়াসিন ভালো করে পড়ে আসতে হবে, কারণ ভালো করে না পড়লে আমরা জিততে পারবো না। তো মোটামুটি পড়ে আসার চেষ্টা করতাম। এখানে যদি বোর্ডটা থাকতো আমি তোমাকে দেখাইতাম যে স্যার আমাকে অ্যামিবা আঁকতে কইছিল, কিন্তু আমি কি আঁকছি ওটা কাঁঠাল হয়ে গেছে, বুঝছো। যাই হোক, ওই ঘটনা পরে এবার আসি মেইন ঘটনা, মেইন পয়েন্টে। সবাই কি গল্পটা শুনতেছো নাকি ফাও ফাও বলতেছো? আচ্ছা, একদিন এর আগে কিন্তু কোনো মেয়ে আমার সাথে কোনোদিন ভালো করে কথা বলে নাই, আমিও ধারে কাছেও যাইনি। তো একদিন যেটা ঘটলো, আমি স্যার ম্যাথ করতে দিছি, ওইটা হচ্ছে আমাদের 10-এর সেকেন্ড সেমিস্টারের সময়। স্যার ম্যাথ করতে দিছে। এখন নিপার কাছ থেকে আমি ক্যালকুলেটরটা নিয়েছি, নেওয়ার পর ক্যালকুলেটর দিয়ে অঙ্ক করলাম। করার পর নিপাকে যখন ক্যালকুলেটরটা রিটার্ন দিলাম, সে বলতেছে থ্যাংক ইউ ইয়াসিন। আমি পুরা আকাশ উঠে গেলাম। রোল নাম্বার 3, এই মেয়ে আমাকে থ্যাংক ইউ দিচ্ছে, এটা পসিবল? এটা আমি ক্লাসে গিয়ে, ক্লাসে তো আমার কেউ পাত্তা দিত না, আমার ডে শিফটের ক্লাসে, এটা আমি ক্লাসে গিয়ে একজনকে শেয়ার করলাম, ও পুরো ক্লাস ছড়ায় দিল। এরকম বাটপার কিছু আছে। ওই একজন আবার কিন্তু আকাশ স্যারের কোচিং এ পড়তো, ওর নামটা আমি বলবো না। যাই হোক, আকাশ স্যারের কোচিং এই পড়তো আর কি, ওই ছেলেটাই। তো ছড়ায় দিছে, আর ছড়া দেওয়ার পর আমি তো এমনিই খুশি, আমাকে থ্যাংক ইউ বলছে। এর উপর নিপা একটু চশমা পরা মেয়ে ছিল, সো চশমা আমার ভালো লাগতো আমাকে। তো নিপাকে যখন বললো যে নিপা আমাকে যখন থ্যাংক ইউ বলে, এই ঘটনা সবাই জেনে গেছে। সো কিছু গাটপারগুলো আমাকে আইসা বলতেছে, তোকে যদি পছন্দ না করতো থ্যাংক ইউ কি বলতো? এভাবে সারা দিন রাত। আমার বয়স কিন্তু বেশি না, 5 বছরে যদি আমি ক্লাস 2-তে পড়ি, 6 বছরে ধরে নাও 2-তে 6, আর এদিকে হচ্ছে তোমার 8 ক্লাস, মানে 14 বছর। তো ওই বয়সে আমাকে তারা, আমার ক্লাসে কিন্তু যারা আমাকে এইভাবে মোটিভেট করতেছিল এই দিকটায়, তারা কিন্তু আমার বয়স অনেক বড় ছিল, ইভেন নিপাও আমার বয়সে বড় ছিল। তো যেটা ঘটলো যে নিপাকে ওরা মোটিভেট করে, মানে আমাকে ওরা মোটিভেট করে দিল যে নিপা আমাকে পছন্দ করে। তো এই ব্যাপারটার পর আমাকে বললো যে ওকে যে কিছু বল, কিছু বল। তো আমি বলতে গেলাম, বলতে যাওয়ার পর নিপা আমি বলতে চাইনি কখনোই, তো আমি বলতে গেলাম আমিও পছন্দ করি। নিপা আমাকে বললো তুমি তো আমার ছোট ভাইয়ের মতো। এটা প্রি টেস্টের আগে। এরপর যেটা ঘটছে সেটা অকল্পনীয়, আমি দানব হয়ে গেছিলাম। কিভাবে সেটা বলি। আমি ভাবছিলাম যে ও আমাকে নেগলেক্ট করছে, সো এই যে ঠুসটা খেলাম, এই ঠুসের কারণে আসলে আমার হুঁশটা আসছে। সো থ্যাংক ইউ নিপা। প্রি টেস্টে আমার রোল ছিল 28, প্রি টেস্ট এক্সাম দিয়ে আমার রোল হয়ে যায় 4, প্রি টেস্ট পজিশন 4। এতক্ষণ যা বলছি এখান থেকে শিক্ষা নেওয়ার কোনো দরকার নেই, বাট এখন থেকে শিক্ষা নাও। সেটা হচ্ছে প্লিজ না, আমি কিন্তু এই ব্যাপারটায় তোমাদেরকে মোটেও মোটিভেট করতে চাই না, কারণ এর একটা ভয়ানক পরিণতি আছে, যেটা আমি বলছি একটু। আমার রোল নাম্বার 4 যখন হলো, ওই যে যেই ছেলেটা 3.97 পাইছে, ওর তো রোল নাম্বার 6 বা 7 এরকম ছিল ওরা। তা আমার যখন 4 হলো, পিটিএসে যখন 4 পজিশন করলাম, এটা সম্পূর্ণ নিজের তাগিদে। এই জন্য কি দিনে 10-12 ঘন্টা পড়ছি না, আগে পড়তাম না, এখন মনে করো দিনে দৈনিক 3 ঘন্টা করে পড়ার চেষ্টা করি, সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত। তুমি ভাইয়া 10 ঘন্টা 12 ঘন্টা আসলে এইভাবে পড়া কখনোই হয় না। তুমি মনোযোগ সহকারে 3টা ঘন্টা টেবিলে বসো রেগুলার, তোমার পড়া না হলে তুমি ইয়াসিন ভাইকে একটা বকা দিও, সত্যি কথা ভাইয়া, 3টা ঘন্টা মনোযোগ দিয়ে রেগুলার টেবিলে বসতে হবে। সো আমি টেস্টে যখন 4 পজিশন করলাম, তখন আমার মনে হলো যাকে আমি স্বপ্নে দেখতাম ও তো আমার চেয়ে দূরে, তাহলে ও তো আমার কাছে কিছুই না। যেহেতু ও আমার কাছে কিছুই না, ফার্স্ট বয় আমার কাছে কিছু হবে না, এই আত্মবিশ্বাসটা মনে রাখলাম যে না, আমি চাইলে তাহলে সবই পারবো। টেস্ট পরীক্ষা হলো, টেস্ট পরীক্ষার রেজাল্ট দেয় না, স্যাররা ক্লাসে এসে বলছে যে তোমাদের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট স্কোর ইয়াসিন করছে। স্যাররা এসে আমাকে দাঁড় করে বলতো ও করছে, ও হুট করে চেঞ্জ, হুট করে। তো
যেটা করছে, যখন আমি সবচেয়ে হাইস্ট স্কোর বলা শুরু করলো, তখন আমি ভাবলাম ধর তাহলে ফার্স্ট বয় আমার কাছে কি, বাংলাদেশের কাউকে আমি পাত্তা দিচ্ছি না। বা ভাইয়া এটা বলে বেড়ানোর কিছু নাই, এটা জাস্ট মনে রাখতে হবে যে আমার সামনে কেউ কিছু না। ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট, নট ওভার কনফিডেন্ট। ওভার কনফিডেন্ট কাকে বলে? যে বলে বলে বেড়াচ্ছে না আমি এটা করে ফেলবো ওটা করে ফেলবো। তুমি কনফিডেন্টটা মনের ভেতরে জোর দিয়ে রাখো, তুমি পারবা না এমন কোনো কাজ নাই। ভাইয়ারা এরপরে এসএসসি পরীক্ষা হলো, এসএসসি পরীক্ষায় জাস্ট সোশ্যাল সায়েন্সে আমি A গ্রেড পাইছিলাম, বাকি সবগুলোতে A+। যাই হোক, এটা তেমন একটা বেস্ট রেজাল্ট না। তারপর আমি কন্টিনিউয়াস নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি, দৈনিক পড়ার চেষ্টা করতেছি। মানে আমার কথা হচ্ছে সারাদিন তুমি যা ইচ্ছা তা করো, তুমি দৈনিক সময় দাও টেবিলে, দৈনিক সময় দাও, একটা নির্দিষ্ট পরিমাণ সময় দাও, 2 ঘন্টা বা 3 ঘন্টা একটা সময় দাও। ইন্টার পরীক্ষায় আমি পুরো ঢাকা বোর্ডে 375তম হয়েছি। এরপর লাখ খারাপ ছিল, AR ভাইয়ের মতো কেমিস্ট্রি টিচার ছিল না আমার, দ্যাটস ওয়াই আমি জৈব যৌগ পারতামই না। সো আমি জৈব যৌগ বাদ দিয়ে দিয়েছিলাম। ধর আমাদের বেলায় জৈব যৌগ থেকে 2টা সিকিউ আসতো, সো 2টা সিকিউ ইজিলি ইগনোর করে বাকি চ্যাপ্টারগুলো থেকে অ্যান্সার করা যেত। আমি কিন্তু ম্যাথে ভালো ছিলাম, তারপর থেকে মানে ইন্টার থেকে ম্যাথ ফিজিক্স এগুলো ভালো পারতাম। কেমিস্ট্রি জৈব যৌগ টোটালি বাদ, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন এগুলো ধুমায় পারি। সো ঢাকা বোর্ডে যখন 375তম হলাম, তখন চেষ্টা করলাম যে আমি কিন্তু ভাই বোর্ড স্কলারশিপ, হ্যাঁ এখন মানে কয়েকদিন পর্যন্ত বোর্ড স্কলারশিপ পেয়ে যাচ্ছিলাম, বাট ভার্সিটি লাইফ শেষ কয়েকদিন আগে, সো এখন আর বোর্ড স্কলারশিপ পাওয়ার কোনো ইয়া নাই। এটা আমি গর্ব করে বলছি না, জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি। ওই ক্লাস 2 এর ছেলেটা কিন্তু বোর্ড স্কলারশিপ পাইছে। ইটস নট সাকসেস, এটা সাকসেস না, বাট এটা একটা স্টেপ, মানে একটা এগিয়ে যাওয়ার একটা মানে ধাপ। তো এরপর আমি কেমিস্ট্রি জৈব যৌগ না পারার কারণে, জি কাপু ভাই ইন্টারাপ্ট করতে, আচ্ছা তাহলে শেষ করে দিচ্ছি, হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো জৈব যৌগ না পারার কারণে আমি ভাবছি বইটাও 2-3টা প্রশ্ন আসবে এখান থেকে, বাট তোমরা একটু 2015 সালের কেমিস্ট্রি প্রশ্নটা দেখবা বইটের, যদি আমার কথা বিশ্বাস না হয়। সবচেয়ে বেশি আসছে জৈব যৌগ আর লিপস্টিকের অধ্যায় থেকে। লিপস্টিকের অধ্যায় জানি কোনটা ভাইয়া? জৈব যৌগ বাদ দেওয়া যাবে না। এয়ার ভাই আপনি কোথায় ছিলেন সেই 2014 সালে? আমি আপনাকে খুঁজেছি, থাকলে হয়তো, কারণ এয়ার ভাই আসলেই অনেক মজা করে কেমিস্ট্রি পড়ায়, আমি সেটা দেখছি। সো যাই হোক, বইটা হলো না, বাট ঢাকা ভার্সিটি বুটেক্স বা অন্য জায়গায় হয়েছে। ঢাকা ভার্সিটিতে আমার এক্সপেক্টেড সাবজেক্ট পাইনি বিধায় আমি ভর্তি হইনি, বাট অ্যাট লাস্ট বুটেক্সে এসে আমি একটু মঞ্চে আহ্বান করবো কাব্য ভাইয়া, শুভ ভাইয়া, এয়ার ভাইয়া, প্লিজ মঞ্চে একটু আসেন। আসতে বসে আসেন। এই বুটেক্সে আসার পর আমার এই শ্রদ্ধেয় বড় ভাইদের করেছি আমি, আর ভাইয়াদের কিন্তু একদিন আমি পাইনি। আমরা শুরুতে উদ্ভাসের ক্লাস নিতাম, এই উদ্ভাসের ক্লাস নিয়েও আরো অনেক স্টোরি আছে, যেটা আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে শেয়ার করব ইনশাআল্লাহ। এখন আমাদের তারপর এই যে ভাইয়াদের সাথে নিয়ে এই লকডাউনে বন্দি বাসার পথ চলা, আশা করি এই পথ চলা কখনোই থামবে না। আমার যা রেজাল্ট ভার্সিটিতে, সেই রেজাল্ট দিয়ে আই ক্যান ইজিলি গেট এ গুড জব ইন আওয়ার সেক্টর। আমাদের শুধুমাত্র আমার না, আমাদের প্রত্যেকেরই, প্রত্যেকটা ভাইয়া কিন্তু এখানে অকর্মা নয়। অনেকে ভাবে যে অকর্মা হলে কোচিং সেন্টার বা এই টাইপের একটা ইনস্টিটিউশন চালু করে, বাট নো, আমাদের সেক্টরে জবের কিন্তু কোনো অভাব নেই, কোনো ঘাটতি নেই। এই দিয়ে আমরা কিন্তু হ্যান্ডসাম স্যালারি একটা জব পেতাম, বাট আমাদের প্যাশন ছিল যে বাংলাদেশের শিক্ষার্থীদের কিছু একটা দেওয়া, কিছু একটা তাদেরকে দিয়ে তাদের ইমপ্রুভমেন্ট করা, আমার মতো যাতে বঞ্চিত কেউ না হয় সেই ক্লাস 9 থেকে। আমাদের প্ল্যান আছে ফিউচারে যে প্রতিটা স্কুল কলেজে যে যাদের অসহায় আছো, যারা পড়তে পারো না, তাদেরকে আমাদের কোর্সগুলো সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো। সো অনেকে দেখবা যে 9, 10, 11, 12 সায়েন্সের যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো পড়তে গেলে বাইরে বহু টাকা খরচ করতে হয়, সো পড়তে পারে না। সো আমাদের যেহেতু এই সাবজেক্টগুলো তৈরি করা আছে, আমরা ফিউচারে এই ধরনের স্টেপ নিব, অবশ্যই নিব, যাতে সবাই পড়তে পারে। আর ভাইয়াদের অনেক অনেক বেশি ধন্যবাদ, কারণ ভাইয়ারা ছাড়া আজকের বন্দি বাসালা হয়ে উঠতো না। আর ভাইয়াদের সাহচর্য পেয়েই কিন্তু আমরা আজকে এই পর্যন্ত এসেছি। তোমাদের সাথে দেখা হয়েছে, তোমাদের এই হিউজ রেসপন্স কখনোই ভোলার নয়। সো আমার স্টোরি থেকে একটা জিনিস শেখার আছে, বাকি সব শেখার দরকার নাই। সেই শেখাটা হচ্ছে যে ভাই আমি কিন্তু নিপার পিছে ঘুরি নাই, নিপা পাত্তা দেয় না, আমি কিন্তু পিছে ঘুরি নাই ভাইয়া, আমি কিন্তু গর্জে উঠেছি। কিভাবে গর্জে উঠেছি? তোমরা লোফারগিরি করো অনেকে, এগুলা ঠিক না। আমাদের গর্জে উঠতে হবে, আমাদের তাদেরকে শো করে দিতে হবে।
আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে লাইফে চাইলে হুট করে মোড় ঘুরিয়ে ফেলা যায়। যারা ভাবতেছো যে ভাইয়া আমি তো এত বছর কিছুই করি নাই, এখন পড়বো, মানে এখন কিভাবে পড়বো, আমার তো সময় নেই। ভাইয়া সরকার যদি তোমাকে 2টা মাস সময় দিত এইচএসসি পরীক্ষা, মানে এসএসসি পরীক্ষা দিয়ে উঠলা, তার 2 মাস পর এইচএসসি, তুমি কি 2 মাসে কমপ্লিট করতা না? তাইলে সমস্যা কি তাহলে? তাহলে যেহেতু এখন অনেক সময় আছে, এখনই পারা যাবে, এই মুহূর্ত থেকেই পারা যাবে। তোমার জাস্ট একটু কনফিডেন্ট হতে হবে, লাইফে সৎভাবে চলতে হবে, এটাই। আর অবশ্যই পরিশ্রম তোমাকে সৌভাগ্য দিবে, আর সৎভাবে চলতে হবে। এই হচ্ছে আমার কাহিনী। আর আরো কাহিনী ইনশাআল্লাহ পরবর্তীতে বলা হবে। লাইভ আমাদের ক্লাস আছে অনেক, সো লাইভ ক্লাসে আমার তোমাদের সাথে দেখা হবে। আর থ্যাংক ইউ সো মাচ সবগুলো ভাই একসাথে আসার জন্য। আমরা গলায় হাত দিয়ে একটা ছবি তুলতে চাই সব ভাইয়ের সাথে। সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত, সোডিয়াম হাইড্রোক্সাইডের কেমিস্ট্রির মতো একটা মজার সাবজেক্ট, সোডিয়াম হাইড্রোক্সাইড সংকেত দিতে পারিস না বা? তুই তো খুব পারিস, ফিজিক্সিয়ান আবার আসছে, খুব আমি না পারি। পড়ায় আবার কেমিস্ট্রি নিয়ে কথা বলতে আসছে। আমি না পারি। আমাদের সাথে কিন্তু আরেকজন আছে যে কিনা কেমিস্ট্রি একদম বস, সবাই হ্যাঁ। এখানে জানে কে কেমিস্ট্রি বস। তো কেমিস্ট্রির মতো একটা রসায়ন, নামের মধ্যে যে রস, তো এই সাবজেক্টে একটা নরমাল জিনিস পারিস না। আচ্ছা এর ঠিক আগে আছে, ঠিক শেখা আছে, উচিত আমি তো। তোর কথা মেনে নিলাম। এখন হচ্ছে আমি কেমিস্ট্রি শিখবো ভালো করে বাসায় যে আজকে পর থেকে, ঠিক আছে? এখন এই যে আমি কেমিস্ট্রি শিখবো, কেন শিখবো? একটা ছোট্ট কারণ, সবার পক্ষ থেকে বলি, তোকে কেমিস্ট্রি নিয়ে একটু গান গাইতে হবে। যদি তুমি একটু গান শোনাও, তাহলেই আমরা সবাই কেমিস্ট্রি শিখবো। শোনা, গান শোনা। আচ্ছা, একটা প্রশ্ন জিজ্ঞেস করি, তোমরা কি কেমিস্ট্রি শিখতে চাও? তাহলে গান গাওয়াই যায়। তোমরা চাইলে কেমিস্ট্রি পানি হতে রাজি, এয়ার ভাইয়ার দ্বারা। ওকে, তো এখন কে আসবে বলো তো? চলো হারিয়ে যাই এয়ার ভাইয়ার সাথে কেমিস্ট্রির গল্পে। কিছুক্ষণ, চলো হারিয়ে যাই। কেমন আছো সবাই? সাউন্ড আরেকটু, কোনো রেসপন্স দেখি না তো। আজকে কি কিছু শিখতে চাও? এয়ার ভাই আসছে, মজা হবে না, এটা কি সম্ভব? শুরুতেই জানতে চাই, আমাদের যখন মূল প্রোগ্রাম শুরু হয়েছিল তার আগে তোমাদের প্রত্যেকে একটা চিঠি দেওয়া হয়েছিল, তাই না? পড়েছো সবাই? বৃষ্টি, আইডিড এবং বিক্ষ গল্পটা কেমন লেগেছে সবার থেকে জানতে চাই। কোন চরিত্রটা সেরা ছিল, বিক্ষ, বৃষ্টি নাকি আইডিড? বিক্ষর অপারেশন কে করেছিল? অপারেশন কে করেছিল? পেট কেটে তো 2 ভাগ করে দিয়েছিল, তাই না? ওকে, যাই হোক, আজকে আমরা কোনো মোটিভেশনাল কথা আমি বলবো না। বরাবর তোমাদের সাথে আমার পরিচয় লাইভ ক্লাসে এবং একই সাথে বিভিন্ন ওরিয়েন্টেশন প্রোগ্রামে হয়তো তোমাদের সাথে দেখা হয়, এবং একই সাথে কেমিস্ট্রি বিষয়ে মজার মজার থিওরিতে মজার মজার ক্লাসে তোমাদের সাথে দেখা হয়। তো আজকে আমরা একইভাবে মজার 10টির মতো গল্প তোমাদের সাথে শেয়ার করব, এবং নেক্সট 10 থেকে 15 মিনিট আমরা খুবই এনজয় করব, এবং আমার সাথে সাথে তোমাদের সবাইকে এনজয় করতে হবে। রাজি আছি তো সবাই? সবাই চালে রাখো তুমি কখনো আমার হবে না, ভালো ভালো আমি কখনো খুঁজে পাবো না। চালে রাখো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না। Thank you. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ওকে,
নো প্রবলেম, আরো অনেকে সুযোগ পাবে। সেকেন্ড, এরপরে কে খেলবে ছেলে থেকে? ওকে ওকে, একদম সামনে দাঁড়ায় আছে, আমি একে নিয়ে নিই, একে মাইকটা দিয়ে দাও। আচ্ছা আমি পেছন থেকেও নিবো, চিন্তা করেও না, আমি নেব। ওকে ভাইয়া তুমি রেডি? কে আগে শুরু করবে? আপনি। আমি শুরু করব। ওকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ওকে ওকে, নেক্সট নেক্সট। তোমরা জিতলে আমি তোমাদেরকে গেঞ্জি দিয়ে দেবো। একটু পিছনে জল করে নিবো, পিছনে পিছনে। ওকে, এরপরে এরপরে তোমার লিমন ভাই জানে যে সে কাকে মাইক্রোফোনটা দিবে। আপনি তো আসুন। তোমার লিমন ভাই জানে সে কাকে মাইক্রোফোন দিবে, আমি জানি না, আমি চোখ বন্ধ করে আছি। ওকে, একজন পেয়েছে মাইক্রোফোন। হ্যালো, হ্যাঁ কাজ করতেছে। আমাকে বিপদে ফেললেন কেন ভাই? মাইক্রোফোন দাও, কাকে দিবা? আচ্ছা, আমরা হাতটা আবার নামাই, সবাই নামাই। আমি 1 2 3 বলবো, সবাই আরেকবার, ঠিক আছে? 1 2 3 বলবো, সাথে সাথে 1 2 3। ইউ প্লিজ স্টার্ট আপ। ওকে ভাইয়া, বলো কে শুরু করবে? আপনি শুরু করেন। আবার আমি? জি। আচ্ছা ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ওই তিনটা বলছে, ও জরিমানা হবে, ও তিনটা বলছে। ও আমি 16 বলে 18 19 20 তিনটা বলে দিছে। ওকে, ওই ভাইয়া তুমি তিনটা বলেছো, আমি 17 বলার পরে তুমি তিনটা বলে দিছো, তোমাকে তিনটা বলতে হবে। ওকে রিমান, আরেকজন। ওকে স্যার, আচ্ছা আচ্ছা, হাত নামাও, হাত নামাও, আবার হাত নামাও, ঠিক আছে? আচ্ছা ওকে ওকে ওকে, আমি ওদিকে যাচ্ছি, ঠিক আছে? আমি সবাইকে দেখবো, ঠিক আছে? আমি তিনের মধ্যে 1 2, আমি বললামই না হাত তোলা শেষ। আবার 1 2 3, কর্নার। আচ্ছা, ও মনে হয় টি শার্ট নিয়ে ছাড়বে আজকে। আপনি। আবারও আমি। ওকে, বাংলাতেই বলি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ওই আমি দুটো বলবো, 19 20। ওকে নেক্সট, উপরে উপরে এবার। এবার উপরে হবে, উপরের জন্য, কারণ আমরা নিচে তিনটা দেখেছি, এবার উপরের জন্য। এই মাইক শুধু আপনারা চালায় না, হাত নামান, তিনজনের সাথে খেলবো, সমস্যা হাত নাই। নামান, হাত নামান, ঠিক আছে? ওকে, আমি তিন বলবো, তিনের মধ্যে আপনাদের হাত তুলতে হবে, ঠিক আছে? 1 2, আবার 10, ঠিক আছে? আমি আবার বলছি 1 2 3। ব্লু টি শার্ট, একজন হাত বাড়াবা, নাহলে পড়ে যাবে মাইক্রোফোন। এখন এটা কেমনে পাস করবো বলো? তুমি একটু নিচে চলে আসো, দৌড়ায় নিচে চলে আসো, দৌড়ায় নিচে চলে আসো। এক্স্যাক্টলি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ওকে, বাইরে যাবে, এবার বাইরে থেকে খেলবে, বাইরে। ঠিক আছে ঠিক আছে। স্টেজের কেউ খেলতে পারবে না, ইয়াসিন খেলবে লাস্টে আমার সাথে। ওকে এখন চ্যালেঞ্জ করে। কাব্য ভাইয়া, হ্যাঁ। কোন অংশ থেকে নিবো এবার? কোন অংশ থেকে? বাইরে? আমরা বাইরে একটু খেলি একজনের সাথে। ঠিক আছে, আর সবার পিছনেও একজনের সাথে। রেডি? 1 2 3। ওকে, তুমি মাইক্রোফোন হাতে পেয়ে দিয়েছো, এখন বলো। ভাই আপনি শুরু করুন। ওকে, খুব দ্রুত, হ্যাঁ 10 সেকেন্ডে গেম শেষ হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ওকে, আচ্ছা
বিষয়টা কি কাব্য ভাই চাল নাকি? না না কোনো চাল না। প্রত্যেকটাতে শুধু কাব্য ভাই জিততেছে, হ্যাঁ কাহিনী কি? ওকে আচ্ছা ওই পাশ থেকে ধাপে পাশে আসবে, ওই কোণে একদম লাস্ট ওই কোণে। ওই কর্নার, ঠিক আছে। আমরা এই বেঞ্চ থেকে শুরু করে পিছনে নিচ্ছি, কেমন? এই বেঞ্চ থেকে শুরু করে পিছনে। কি করবি? 3 বন্ধু কিন্তু হাত তুলে ফেলবেন, ঠিক আছে? তুমি কি করবা? আগে হাত তুলে রাখলে হবে না, ঠিক আছে? নিচে। ওকে ওকে 1 2 ওকে 15 16 17 ভেরি গুড রিওয়াইন্ড ভেরি গুড। এই তোমার জন্য টি শার্ট এখানে, তুমি এখান থেকে এসে নিয়ে যাবো, দৌড়ে চলে আসো। ওকে আমরা একদম লাস্ট আরেকজনের সাথে গেম খেলবো, এরপরে পুরো টিমের সাথে আমরা গেম খেলবো। ওকে তো অসংখ্য ধন্যবাদ তোমাকে গেম জিতার জন্য। ওকে আচ্ছা লিমন একদম সামনে, এরপর আমরা লাস্ট আরেকটা গেম খেলবো, অনেক জোস একটা গেম। লিমন সামনে চলে আসো। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি সবার সাথে। ওকে ভাইয়া তুমি একদম লাস্ট এই গেম খেলা, বলেন কে শুরু করবে? আমি শুরু করি। আচ্ছা করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। ওকে ওকে ঠিক আছে, আমাদের গেম এখানে শেষ। এরপরে না আজকে না প্লিজ না প্লিজ। ওকে এরপর আমরা লাস্ট একটা গেম খেলবো, সবাই একসাথে আর তোমাদের আওয়াজ আসবে, সবাই একসাথে বলতে হবে এবং এখানে কোনো সময় নষ্ট করা যাবে না। এখন কথা হচ্ছে কি গেম, তাই না? আসো আমরা এবার নতুন গেমে চলে আসি। ছোটবেলায় যোগ শিখছো সবাই, কে কে শিখো নাই? নাহলে আমি আমার পরবর্তী ইন্টিগ্রেশন ক্লাসে যোগ শিখাবো, 1 আর 1 যোগ করলে 2 হয়। সবাই শিখছো? ওকে এখন আমরা যে গেমটা খেলবো সেটা হচ্ছে আমি একটা নাম্বার বলবো, তার সাথে 1 যোগ করে পরের সংখ্যাটা তোমরা বলবা। আমি তোমাকে বলবো 9, তুমি কি বলবা? শুধু তুমি না, তোমরা একসাথে 10 বলবা, ঠিক আছে? আমি বলবো 11, তোমরা বলবা 12। পারবা নাকি পারবা না? এভাবে 10টা নাম্বার বলবো, তোমরা যদি সঠিক বলতে পারো প্রত্যেকের জন্য গিফট থাকবে, আর যদি না বলতে পারো তাহলে কি? ওকে না বলতে পারলে সবার সাথে সেলফি তোলা হবে, যাও। ওকে আচ্ছা তো আমি আবারও বলতেছি, আমি একটা নাম্বার বলবো, তোমরা 1 যোগ করে পরের নাম্বারটা খুব জোরে বলতে হবে, খুবই জোরে, আর সময় নষ্ট করা যাবে না। যেমন 1 তোমরা বলবো 2, আমি বলবো 9, তোমরা 10, আমি বলবো 19, তোমরা বলবো 20, ঠিক আছে? খুব দ্রুত একসাথে, ঠিক আছে? আর তোমাদের লিমন ভাইয়া মাইক্রোফোনটা এভাবে দিয়ে রাখবে তোমাদের ভয়েসটা আসার জন্য। আমরা সবাই রেডি আছি? সবাই রেডি? ওকে তো চলো, কুমিল্লাবাসীদের প্রথম গেম হচ্ছে তোমাদের সাথে, তো তোমরা অবশ্যই এই গেমটা জেতার চেষ্টা করবা, আর হারলে কোনো সমস্যা নাই, এটা নিয়ে কোনো লজ্জা পাওয়ার কিছু নাই। ওকে আমি স্টার্ট করলাম তাহলে। 1 9 19 49 99 100 999 2099 3000 3099 5000 6099 7000 8099 9000। ওকে সবাই জিতে গিয়েছে। তো যাই হোক, পুরো অডিটোরিয়াম তোমরা 1 করে যোগ করেছো, সামনে একজন বলছে হয় নাই, বাকিরা কি ধরতে পেরেছো? কি ভুল করেছো? 2099 ইকুয়াল টু 3000, 4099 ইকুয়াল টু 5000, 6099 ইকুয়াল টু কত বলছো? 7000। আসলে কি তাই? 4099 সাথে 1 যোগ করলে কত? 4100। তো যাই হোক, আসলে তোমাদের মেন্টালিটি বা তোমাদের কি বলবো চিন্তাধারা আমি প্রথমে চেঞ্জ করে দিছি, যে 1000 উচ্চারণ করে, যেমন 999 তোমাদের মুখে 1000 উচ্চারণ হচ্ছে, আমি এখন তোমাকে যাই বলি তুমি হাজারই করবা। যেমন তোমাকে 2099 তুমি বলছো 3000, 4000 5000 বলছো। কয়েকজন ধরতে পেরেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ধরার জন্য। বাট গিফট কিসের জন্য? ওকে তোমাদের জন্য স্পেশাল গিফট আছে, কোনো সমস্যা নেই। তো আশা করি আমাদের পরবর্তী যে তোমার কি বল সেগমেন্টগুলো আছে তোমরা সেগুলোতে থাকবে, আর অবশ্যই আমরা আসি তোমাদের। তো এখন মূলত
এর ভাইয়েরা সবাই মিলে কেক কাটবে। সো কেক কাটার পরেই মূলত সমাপ্ত হবে আজকের এই প্রোগ্রামটি। তো আমরা দেখবো কীভাবে কেক কাটে। অ্যান্ড আমাদের বড় উন্মোচন হবে। ওয়াও, আমাদের আজকের গিফটার এখানেই খোলা হবে, আপনারা সবাই দেখতে পাবেন। আজকে আমরা গিফট ছেড়ে দেব। অসাধারণ অসাধারণ, আমাদের একটা গ্রুপ ছবি, গ্রুপ ফটো, এবং এখানে সবগুলো নক্ষত্র একসাথে, সবগুলো নক্ষত্র বন্দি পাঠশালার সবগুলো নক্ষত্র একসাথে আমরা দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ কুমিল্লার যারা বন্দি পাঠশালার স্টুডেন্ট রয়েছে, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আমরা আমাদের বন্দি পাঠশালা থেকে তোমাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। থ্যাংক ইউ। সো এরপর যে আমরা কেক কাটবো, আমাদের গ্রুপে 100 কেক উপলক্ষে আমাদের যে সেলিব্রেশনটা রয়েছে সেটার জন্য আমরা কেক কাটবো। আর্টের জিনিসগুলো আর্টিস্টদের সাথে মানায়। ওকে, সো আমরা সবাই কেক কাটবো। সবাই আর্টিস্টদের হাত দিয়ে সবাই হাত দিয়ে একবার ট্রাই করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব উন্মাদনা দেখলাম ওটা। বাহ, মনের সুখে কাটা হচ্ছে। ওকে, সেই সাথে আমাদের 100 কে সেলিব্রেশনের কেক কাটা শেষ, এবং এখন এই ছোট্ট একটা কেক এত বড় সমাগমকে কিভাবে আমরা পৌঁছাবো? আচ্ছা, যারা যারা ছবি তুলতে চাচ্ছ এবং ছবি তুলবা, প্রত্যেকে দরজার বাইরে যে একটু অপেক্ষা করো, আমরা প্রত্যেকের সাথে ছবি তুলবো। আমাদের এখানে মূলত হচ্ছে আমাদের একটা গ্রুপ ফটো নিব, আমাদের লিস্টটা জানা হয়েছে। তো আমরা পরিবেশটা ক্লিন করে দেওয়ার জন্য একটু তোমাদের হেল্প চাচ্ছি। সো প্লিজ, আমাদের মূল প্রোগ্রামটা এই মাধ্যমে শেষ হয়ে গেছে। ভাইয়া কিছু বলেন। কি বলবো, ইমদাদুল বড় হও। সবাই আমরা বাইরে চলে যাই। ওকে, আমার ইচ্ছা কি ডাক্তার না ইঞ্জিনিয়ার? আমার ইচ্ছা এইসব কিছু না, মানে নিজের পায়ে দাঁড়িয়ে মানে নিজে আচ্ছা, নিজের পায়ে দাঁড়াতে হলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিজের পায়ে দাঁড়াতে হলে কি লাগবে? মেরুদণ্ড লাগবে না? মেরুদণ্ড সোজা করতে হবে না? মেরুদণ্ড সোজা করার উপায় কি? পড়াশোনা। তুমি যত বেশি পড়াশোনা করবা তত বেশি মেরুদণ্ড সোজা হবে। একদমই করি না, একদমই করি না। তাহলে তো দাঁড়াতে ভালো পারবে লাগে না আমার কাছে পড়াশোনা। না না না, এটা হলে হবে না। যত বেশি পড়াশোনা করবে তত বেশি মেরুদণ্ড সোজা হবে, তখনই তুমি দাঁড়াতে পারবে। ঠিক আছে? আজকে যারা ভাইয়াদের দেখতে পাচ্ছ তারা কিন্তু সবাই পড়াশোনা করে অনেক কষ্ট করে এই জায়গায় আসছে। তো আশা করবো তুমি বড় জায়গায় যাও, সবাই এখানে যাও, শুধু তুমি না, সবাই বড় বড় জায়গায় যাও। কিন্তু একমাত্র ওয়ে হচ্ছে পড়াশোনা, এরপর কোনো ওয়ে নাই। যদি শর্টকাট ওয়ে থাকতো তাহলে সাজ্জাদ ভাই আগে ফলো করতে। ঠিক আছে? ইনশাআল্লাহ, দোয়া করুন। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম। ঠিক আছে। আপু আপু কিছু বলেন, ব্লগে ছিলাম। কিছু বলেন, ব্লগে ছিলাম। ব্লগে সকাল থেকেই ব্লগে। অ্যাম্বাসেডর তোমরা না না, আমি ইউটিউবার, ইউটিউবের। ও আচ্ছা, ছোটখাটো। অনেক 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 ধন্যবাদ। অসাধারণ একটা প্রোগ্রাম ছিল, আমি অনেক এনজয় করছি পার্সোনালি। থ্যাংক ইউ সো মাচ। আবার আসবেন। হ্যাঁ, শিওর, অবশ্যই। আসসালামু আলাইকুম। কিছু বলেন, ব্লগে ছিলাম। ব্লগে ছিলাম? আয় হায়, আমি সকাল থেকেই ব্লগে। হাই। তোমরা ক্লাসগুলো ভালো করে করো, এটাই আসলে সার্থকতা। আর হচ্ছে অনেক বেশি থ্যাংক ইউ সবাইকে। এক একজন এসে কান্নাও করছে। এই সব ভালোবাসাগুলো আসলে নিয়ে যাচ্ছি আজকে। অ্যান্ড এই সব ভালোবাসা ফিরতে যেটা দিতে পারবো সেটা হচ্ছে তোমাদেরকে বায়োলজি আরও ভালো করে পড়ানোর চেষ্টা করবো। তো আপু কুমিল্লায় এসে কেমন লাগছে? অনেক বেশি ভালো। তোমরা সবাই আমাদের অনেক দ্বারা বেশি কোনো রকম আঘাত পান নাই তো? না, একদমই না, অনেক বেশি ভালো লাগছে। আমাদের আয়োজনে কোনো ত্রুটি ছিল? হ্যাঁ? আয়োজনে কি কোনো ত্রুটি ছিল? আয়োজন ওয়াজ অসাম, অনেক বেশি সুন্দর। Thank you, আবার আসবেন, Thank you. আবার আসবেন। ইনশাআল্লাহ। তোমরা সবাই ঢাকায় যাবা। ইনশাআল্লাহ। ভাইয়া আমি একটু ঘুরে যাই, আমার একটা সেকেন্ড না। এর ভাইয়া এবারে নিয়ে যাও, এবারে নিয়ে যাও। ভাইয়া দাঁড়া দাঁড়া। ভাইয়া একটু সামনে। এর ভাইয়া কিছু বলে দেন, ব্লগে আছি। ভাইয়া কিছু বলে দেন। আসলে এখানে এসে অনেক অভিভূত হয়ে গেছি। কুমিল্লাবাসী আমাদেরকে এত সারপ্রাইজ করবে এটা কল্পনাতেও ভাবিনি। আসলে কুমিল্লাবাসী সবার কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ। বারবার এখানে কুমিল্লাতে আসতে চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে অনেক সারা জীবন সালাম। চলে আসেন ভাইয়া।
ওকে আর আমার ব্যাকগ্রাউন্ডে যে ছেলেটি রয়েছে আমাদের পরিচিত একজন স্টুডেন্ট, সো তোমাকে অনেক ধন্যবাদ প্রোগ্রামটিকে এইভাবে ব্লগের মাধ্যমে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসসালামু আলাইকুম। ভাইয়া কিছু বলেন না, ব্লগে আছি। এখানে অনেক বলছি। আচ্ছা ঠিক আছে। এই আর ভাই গেছে। এই লিমন ভাইয়া এতক্ষণ ছবি তুলেন, তুই দিয়ে গেছে কিছু বলেন, ব্লগে আছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তোমার ইমরান না জি লগে আছো। যাক, আমরা তোমাদের কুমিল্লা শহরে এসে অনেক আনন্দ ফিল করছি। থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা দেখছো এখন এই মুহূর্তে অবশ্যই ইমরানকে সাপোর্ট করে দিবা, সাবস্ক্রাইব করে দিও চ্যানেল থেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই আর ভাইয়া আমরা কি এই কোনো কাজে ত্রুটি রাখছি? না, অবশ্যই যদি আমাদের ভুল ত্রুটি হয়ে যাবে ক্ষমা করবেন। অনেক ভালো একটা আয়োজন ছিল, এন্ড থ্যাংক ইউ সো মাচ যে তোমরা এত কম সময়ের মধ্যে এত ভালো একটা আয়োজন করেছো। আর ভাইয়া আসবেন কিন্তু, আসবেন কিন্তু। হ্যাঁ অবশ্যই অবশ্যই। ভাইয়া আমরা হাজার হাজার মাঝে একটু গোলাম ভাইয়ার সেই একটাই আসি ভাইয়া ড্র ভাইয়া এক্সচেঞ্জ করে আমরা বঞ্চিত। ভাইয়া আপনার সাথে কিছু বলা হয়নি, ব্লগে ছিলাম, কিছু বলেন। কুমিল্লা জেলা আমাদের বন্দি পাঠশালার পক্ষ থেকে অফিসিয়ালি ফার্স্ট একটা সেশন করা হয়। এই সেশনটা ছিল অসাধারণ একটা সেশন। কুমিল্লাবাসী যে এতটা বন্দি পাঠশালাকে ভালোবাসে এখানে না আসলে আমি কখনোই বুঝতে পারতাম না। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি কুমিল্লাবাসীতে আবার আমাদের কোনো একদিন দেখা হবে। তো বন্দি পাঠশালার সাথে থাকো তোমরা সবাই, এটা আমার ইনশাল্লাহ আবার আসবেন ভাই। অবশ্যই। আসসালামু আলাইকুম। কেমন লাগলো? আচ্ছা, তোমাদের প্রোগ্রামে এসে অনেক ভালো লাগছে কারণ হচ্ছে এত যে আমরা সাপোর্ট পাবো এটা কথা দিচ্ছে। আচ্ছা আজকে তাহলে আসসালামু আলাইকুম ভাইয়া, আবার আসবেন অবশ্যই। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাতে কর্তৃপক্ষ রয়েছে ক্যাম্পাসে আপু আবার আসবেন। একদল দক্ষ ও নিবেদিত শিক্ষকের তত্ত্বাবধানে গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা হচ্ছে। বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে মানসম্মত শিক্ষা নির্মাণ পরিবেশ গড়ে উঠেছে। এছাড়াও শিক্ষক কর্মকর্তা কি ছবি তুললে? টাটা টাটা। So hey bro, আজকে ব্লগটা এটুকুই এন্ড দেখতে পাচ্ছেন যে কিভাবে আজকে সম্পূর্ণ প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে, ভাইয়ারা কিভাবে সবার সাথে একদম মিশে গেছে। সো আশা করি ব্লগটা সবার ভালো লাগবে ইনশাল্লাহ। নেক্সট টাইম ভাইয়ারা যদি আবার কুমিল্লাতে আসে আবার সুন্দর করে ওইটা আমরা আরও সুন্দর করে আপনাদের সামনে ফুটিয়ে তুলবো। সো এই পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তীতে আমরা কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে পেয়ে যান। আর অবশ্যই ভাইয়াদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের কুমিল্লাতে আসছে অ্যান্ড আমাদেরকে সময় দিয়েছে, ধন্যবাদ। ইনশাল্লাহ ভাইয়েরা আপনারা আবার আসবেন আমাদের কুমিল্লাতে, ইনশাল্লাহ আমরা আরও ধুমধাম করে আয়োজন করে আপনাদেরকে বরণ করে দেবো। সো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ 1000 সাবস্ক্রাইবার তার কিছুটা সাবস্ক্রাইব দরকার, সবাই সাবস্ক্রাইব করে দেন, এখনই সাবস্ক্রাইব করে 1000 সাবস্ক্রাইব হলে আমার থেকে বেশি কেউ খুশি হবে না। সো এখনই 1000 সাবস্ক্রাইব করে দিন, আর মাত্র কয়েকটা সাবস্ক্রাইব দরকার। সো ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ভালো কোনো ব্লগ নিয়ে হাজির হবো। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এখন চালু না? সো ভাইয়ারা এখন বিদায় নিচ্ছে কুমিল্লা থেকে। ইনশাল্লাহ ভাইয়ারা আপনারা আবার আসবেন আমাদের কুমিল্লায়, আশা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পেরেছি। এই এমন কর না।
Thank you.